সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানিয়ে দিতে চাই, সংকট ও ভরসা, এই বিষয়টি নিয়ে কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ইলিয়াস হোসেন, হেড অফ নিউজ RTV ও সাবেক সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, স্বাগত আপনাকে। ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২-এর বাড়ির উপর বিক্ষোভ ভাঙচুর চলা হচ্ছে এবং বলা হচ্ছে যে বুলডোজারের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হবে, এমন কথা বলা হচ্ছে। গতকাল হাসনাত আবদুল্লাহ প্রধান অন্যতম সমন্বয়ক আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে সহ হাসনাত আবদুল্লাহ সহ আর অনেকে স্ট্যাটাস দিয়েছেন এবং এই বিষয়টিকে নিয়ে বঙ্গবন্ধুর মুরাল ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। সেই ইস্যু দিয়ে যদি একটু কথা শুরু করি, জনাব ইলিয়াস হোসেন আপনাকে দিয়ে শুরু করি। পুরো বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এখনো ভাঙচুর চলছে সেখানে। যদি পুরো বিষয়টা আসলে মূল্যায়ন করতে চাই, তাহলে আজকের যে ঘটনা বা এই মুহূর্তে যা ঘটছে এর উপরে বললে পুরোপুরি বলা হবে না। আসলে এটি শুরু হয়েছে আরও আগের থেকে। আপনি জানেন যে গত ১.৫ দশকের যে ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে বিরোধী দলগুলো, রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে দীর্ঘদিন, এবং সেই আন্দোলন করতে গিয়ে তাদের নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, মামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, হামলার শিকার হয়েছে, বহুবিধ ঘটনা ঘটেছে। সেই পথ পরিক্রমায় এর সাথে যখন ছাত্র জনতা যোগ হলো এবং আপনার আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যখন স্বৈরাচারের পতন হলো, তো তখন থেকেই কিন্তু যে স্বৈরাচারের মূল উৎপাটনে বা ফ্যাসিস্ট কেন হয় সেগুলো পথ বন্ধ করার কারণে, বন্ধ করার জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন এবং ছাত্র জনতা এরা চেষ্টা করে আসছে। এবং সেই চেষ্টার ফলে যে যারা পালিয়েছে দেশ থেকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ, ওই সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ পালিয়েছে, বা সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, এখানে কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আমরা জানি যে এর পরেও, আপনি জানেন গত পরশু দিনও একজন আসামি, আওয়ামী লীগের পাবনার সুজানগর আওয়ামী লীগের সভাপতি, ওনাকে পুলিশ হত্যা মামলায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নিয়েছে। ৮ জন পুলিশ আহত হয়েছে সেখানে। তার মানে আওয়ামী লীগ তো থেমে নেই। তারা সেখানে আগেও যে ধরনের হুমকি ধামকি দিয়েছে বা সন্ত্রাসী কার্যকলাপ করেছে, এখনও হচ্ছে। বা আপনি জানেন যে শেখ হাসিনার তরফ থেকে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়, তাদের নানা কর্মসূচি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তা নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাথে বাইরের দেশে থেকে যদি সে সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক আর যে প্ল্যাটফর্মে হোক যদি আলোচনা করতে যায়, তাহলে যারা এতদিন নিপীড়িত হয়েছে বা যে বিক্ষুব্ধ হয়েছে, তাদের বিক্ষুব্ধতার মাত্রাটা আরও বেড়ে যায়। তো ওইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে। এবং এই ঘটনা থামার জন্য অনেকে এটি বলে থাকেন, রাজনীতির বাইরের লোকও বলেন যে এতগুলো লোক হত্যা হলো, শিশু কিশোর নির্যাতিত হলো, মারা গেল, কোনো অনুতপ্ত তা দেখছে না, কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের মধ্যে। উল্টো আরও নানান কথা বলে তারা জাস্টিফাই করার চেষ্টা করে, বর্তমান সরকারের ব্যর্থতার কথা বলে, সমালোচনা করে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্তু এই কথাগুলো যখন বলে, তখন সাধারণ মানুষজন ভাবে যে ভাই, কয়েকটা দিন আগেই তো একই ঘটনা আপনারা ঘটিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেননি, তাহলে এখন এতগুলো লোক হত্যার পরে আপনারা কেন এত বেশি কথা বলেন? আপনাদের একটু চুপচাপ থাকা উচিত, বোঝা উচিত, তারপরে হয়তো করতে পারতেন। তো ওই যে তারা, যেহেতু আপনি জানেন যে আজকের ঘটনার যে কারণে সূত্রপাত, যে তাদের পতনে 6 মাস পূর্ণ হয়েছে, এই উপলক্ষে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে পতিত সরকারের প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল প্ল্যাটফর্ম, আপনার অনলাইন প্ল্যাটফর্মে তাদের কথা বলার কথা ছিল। এইটাকে কেন্দ্র করে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে এখন তারা বিক্ষোভে আপাতত ৩২ যদি গুড়িয়ে দেওয়া হয়, আওয়ামী লীগ তো পুরো মাস জুড়েই আসলে নানান কর্মসূচি দিয়ে রেখেছে। আমরা এটিও ভাবতে পারি যে সামনেও তারা হয়তো এরকম ঘোষণা করবে। সেক্ষেত্রে এর পরপর কি মানে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে বা সেটি হওয়া উচিত কিনা? উচিত অনুচিত ব্যাপারটা তো ধরেন আরো পরে আসবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আশঙ্কার কথা, আপনার প্রশ্নের দুটি অংশ। শুরুতে যেটা বললেন যে এরকম হতে পারে কিনা, আমার আসলে আশঙ্কা আছে। কারণ এমনিতেই কম্পারেটিভলি ছাত্র জনতা আন্দোলনের সাথে যারা আছে তাদের অভিজ্ঞতা, বয়স একটু কম, যে কারণে তারা যে উত্তেজনায় ভুগছে এবং তাদের উপর যে যন্ত্রণা গিয়েছে, যে ঝড় গিয়েছে, সেটার থেকে একটা প্রতিশোধ পরায়ণ হওয়া বা ভবিষ্যতে একটু নিষ্কণ্টক থাকার চেষ্টা করা, এটা খুব একটা অস্বাভাবিক না, তারা সেটা করছে। আর আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রকাশ করার জন্য বা জানান দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হয়তো দিবে। তো এই ক্ষেত্রে আমি ভাববো যে আসলে সরকারেরও একটু হস্তক্ষেপ করা দরকার পড়বে ভবিষ্যতে, যে তাহলে কি এটা ভাইস ভার্সা চলতে থাকবে? তাহলে সাধারণ জনগণ যারা
9টা 5টা অফিস করে নিরিবিলিতে বাসায় ফিরতে চায়, বাজারে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে থাকবে, স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়, তাদের কি উপায় হবে? এক্ষেত্রেই সরকারের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে আসলে। যে আপনি জানেন যে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় হাইকোর্টের থেকে রায়ের মাধ্যমে তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল। তো যদিও এটা আমরা যদি বলি যে বাক স্বাধীনতা, মুক্ত বাক ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসতে পারে, তো কিন্তু দেশের শান্তির প্রয়োজনে কারো বক্তব্য প্রচার হলে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, ক্ষুব্ধ হয়ে একটা কিছু ভেঙে ফেলে, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষের শান্তির প্রয়োজন হয়তো সরকারের একটা উদ্যোগের দরকার পড়বে। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমেদ। আপনার কাছে একই বিষয় নিয়ে আসি, সেটি হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি প্ল্যাটুন সেখানে দেখেছি, তারা কিছুটা চেষ্টা করছিলেন তারা বিক্ষুব্ধ ছাত্র জনতাকে আসলে ইয়ে করার জন্য। সম্ভবত তারপরে তারা বাড়িটির সামনে থেকে সরে এসে রাস্তায় অবস্থান নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর কি সেখানে বিশেষ কোনো নির্দেশনা আছে সরকারের পক্ষ থেকে? না, অফকোর্স আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশনা মূলত আছে যে মানুষের যেন জানমালের কোনো ক্ষতি না হয়। সে বিষয়টা এখন পর্যন্ত আপনারা সুনির্দিষ্টভাবে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িটির কথা বলছেন। এই বাড়িকে ঘিরে এক ধরনের হঠাৎ করে উত্তেজনা তৈরি হয়েছে। আসলে এই উত্তেজনাটার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। সে পালিয়ে গেছে, এখন তার একটা লক্ষ্যে পরিণত হয়েছে এই দেশকে আর সে ভালো থাকতে দিবে না। প্রতিনিয়তই সে কিন্তু নানান ধরনের উস্কানি দিচ্ছে সেখান থেকে, নানান ধরনের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হতে পারে এই ধরনের কথাবার্তা সে প্রতিনিয়তই বলছে। আপনি দেখুন, শেখ হাসিনা এখানে হাজার হাজার মানুষকে আহত করেছে, প্রায় 1500 থেকে 2000 মানুষকে হত্যা করেছে। এই মানুষগুলিকে হত্যার জন্য এখন পর্যন্ত তার এত বড় দল দাবি করে আওয়ামী লীগ নিজেদেরকে, এই দলে একজনও বিবেকবান কর্মীও পাওয়া গেল না যে ক্ষমা চাইবে, যে নিজেদের ভুলটাকে স্বীকার করবে। বরঞ্চ তারা ওই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, যাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল, তাদেরকে নানানভাবে অপবাদ দিচ্ছে, তাদেরকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, দেশে থাকতে না পারার হুমকি দিচ্ছে। যারা নিজেরা দেশে নেই তারা অন্যদেরকে দেশে না থাকতে পারার হুমকি দেয়া। এই যে মানুষগুলির কথা আপনি বলছেন এখন 32 নম্বরে গিয়েছে, ধরুন আমরা আহতের কথা বলছি, নিহতের কথা বলছি, যে পৃথিবী থেকে চলে গেছে, তার আত্মত্যাগ হয়ে গেছে, সেটা আমি বাদই দিলাম। যেই মানুষটা এখনো পঙ্গু হসপিটালে কাতরাচ্ছে শেখ হাসিনার গুলিতে আহত হয়ে, যে মানুষটা চক্ষু হসপিটালে তার দুই চোখ নেই মানে নেই না, পৃথিবীর আলো সে আর কখনোই দেখবে না, এই শেখ হাসিনা তার পৃথিবীর আলো দেখার অধিকার কেড়ে নিয়েছে তার গুলি দিয়ে। সেই মানুষটার কাছে আজকের প্রতিক্রিয়াটা কেমন হবে যখন শেখ হাসিনা ওখান থেকে ঘোষণা দেবে যে আমি কর্মসূচি ঘোষণা করছি, দিক নির্দেশনা আসবে অনলাইনে অমুক সময়। এটা এই দেশের মুক্তিকামী মানুষ, বিপুল অধিকাংশ মানুষ যারা রাস্তায় নেমে এসে তাকে তাড়িয়ে দিয়েছে, তারা এটা মেনে নেবে না। এটাই তার প্রমাণ। সো সেই প্রতিক্রিয়া দেখানোর আমার কাছে যেটা মনে হয়েছে, যে প্রতিক্রিয়া দেখানোর মতো, আওয়ামী লীগের উপরে রাগ দেখানোর মতো এই শহরে আর কোনো কিছু এখন আর নেই। ওই 32টাই আছে, সেই জন্য হয়তো মানুষের যে ক্ষোভ সেটা উগড়ানোর জন্য একটা ভেন্যু হিসেবে তারা ওটাকে বেছে নিয়েছে। সেই ওই বিষয়টাতে আসলে জানতে চাচ্ছি, যেহেতু তাদের কর্মসূচি মাসব্যাপী আছে, যে বিষয়টি জনাব ইলিয়াস হোসেনের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম, এরপরেও হয়তো বা তারা এই ধরনের কোনো ঘোষণা দিতে পারে, সেক্ষেত্রে এই রাগগুলো কি এখানেই শেষ হয়ে যাবে? 32 ঘুরিয়ে গেলে কি রাগ তাদের শেষ হয়ে যাবে? পরবর্তীতে আসলে সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারে যদি এভাবে এ ধরনের, এটাকে আমি কি মব বলতে পারবো? আপনি যদি বলেন আমি না করব না, আমি মব বলতে পারছি না এই কারণে যে আপনি সংখ্যাটা দেখুন, এখানে কিন্তু গিয়ে কোনো মানুষকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে না আওয়ামী লীগ। এখানে সে আওয়ামী লীগকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে, শেখ হাসিনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো আপনি দেখুন যে সরকারের দায়িত্ব হচ্ছে কোনো ধরনের মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সে বিষয়টা সরকার নিশ্চিত করে। আপনি বলছেন মার্চ জুড়ে তারা নানান কর্মসূচি দিয়েছে। প্রথমত হচ্ছে দেশের মানুষ এ সমস্ত কর্মসূচি নিয়ে মোটেও চিন্তিত না, এগুলি নিয়ে কেউ ভাবে না। শুধুমাত্র আওয়ামী লীগ এটা নিয়ে ভাবছে, ফেসবুকে কিছুটা গরম করছে। এবং আমি মনে করি আওয়ামী লীগের নেত্রী
যিনি পালিয়ে ওখানে অবস্থান করছেন তার কিছু সাঙ্গপাঙ্গ তার সঙ্গে আছে, প্রতিনিয়ত তারা মিটিং করছে, সভা সমাবেশও সেখানে করছে, বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই পরিকল্পনা করছে। তাদের যে সমস্ত নেতাকর্মীরা এখনও বাংলাদেশে আছে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করছে, যাদের ওই অত বেশি অপরাধ তাদের মতো নেই, তারা স্থানীয়ভাবে যে এখানকার রাজনৈতিক দলগুলি কি, আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন, একই পাড়ায় বেড়ে ওঠা আওয়ামী লীগ আর বিএনপি, একই ঘরে বসবাস করেছে আওয়ামী লীগ আর বিএনপি। সো একটা সামাজিক সহাবস্থানের কথা যখন এরা ভাবছে, সে সময় এটা ওনার জ্বালা হচ্ছে যে আমি এখানে থাকবো, আমার কর্মীরা কেন ওখানে সহাবস্থান করবে, ওদেরকে আমি মাইর খাওয়াবো। শেখ হাসিনা একদমই প্রতিহিংসা পরায়ণ হয়ে নিজের দলের কর্মীদেরকে এখানে ভালনারেবল করে তুলছে। এর বাইরে আজকের পরিস্থিতি যদি বাদ দিই, তাহলে মানে এর পরবর্তীতে এ ধরনের ঘটনা যদি ঘটে, যে মানুষ বর্জন করবে, মানুষ এগুলিতে কোনো সায় নেই, এটা বোঝা যাচ্ছে। ধীরে ধীরে হয়তো মানুষের মধ্যে সেই আগ্রহের জায়গাটা কমে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন আছে এই বিষয়ে, দেশের মানুষ সচেতন আছে। যদি কোনো ক্ষেত্রে দেশের মানুষ মনে করে জবাব দিতে হবে আওয়ামী লীগকে, মানুষ আবার জবাব দিবে, আইন শৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে। জি, ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন। আজকের একটি ঘটনা, হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের উপর ঈশ্বরদী বিএনপি নেতাকর্মীদের হামলা, আমাদেরই সাংবাদিক, আমাদেরই বড় ভাই, এটা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক, তার বিষয়টি নিশ্চয়ই দৃষ্টিগোচর হয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে আসলে এই অংশে কথা বলতে চাই, যেহেতু গতকাল রাতের ঘটনাটি জানেন। চাঁদাবাজিকে কেন্দ্র করে যখন 2-3 জন ছেলেপেলেকে গ্রেফতার করা হলো, উত্তরা পশ্চিম থানায় তাদেরকে নিয়ে যাওয়া হলো, সেখানে হামলা হয়েছে থানার উপরে। সেই দৃশ্যটিও নিশ্চয়ই দেখেছেন। আমরা দেখেছি সুচিকিৎসার দাবিতে জুলাই বিপ্লবের যে আহতরা, তারা রাত দুপুরে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে হয়েছে তাদেরকে। পুরো বিষয়টি আমি এজন্য জানতে চাই, কারণ আপনি একটি শব্দ ব্যবহার করছিলেন, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে আশঙ্কা কাজ করে, আমরা নিরাপত্তা চাই, জনগণ নিরাপত্তা চাই। যেমনটি ফয়েজ আহমেদও বলছিল যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এই জন্য তাদেরকে বিশেষ নির্দেশনা দেওয়া আছে যাতে জানমালের ক্ষতি না হয়, কিন্তু ঘটনা তো প্রতিনিয়ত ঘটে চলেছে। জি, আপনি 2-3টে বিষয় নিয়ে আসছেন একবারে। আমি যদি প্রথমে যেটি বললেন সেটা যদি বলি, খুবই দুঃখজনক ঘটনা আজকে হাইকোর্টে যেটি ঘটেছে। আমি নিজেও একসময় আইন সাংবাদিকতা করেছি, আপনাদের যে রিপোর্টার সেও আমার খুব কাছের ছোট ভাই। যখন এই জিনিসগুলো দেখলাম, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, যেতে পারিনি, কিন্তু মনে হয়েছিল যে যদি সুযোগ থাকতো তাহলে এখানে ছুটে যেতাম আর কি। তবে আশার আলো যেটি, যে এই ঘটার কয়েক ঘন্টার মধ্যেই যে বিএনপির তৃণমূল পর্যায়ের যে উগ্র নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোন করে জাভেদের সাথে কথা বলেছে এবং কি বিচারের একটা নিশ্চয়তা দিয়েছে যে দলীয় ব্যবস্থা তো নেবেই, অন্য আইনি ব্যবস্থার জন্য সে সহযোগিতা করবে। এই দুঃখজনক হলেও এটি একটি ইতিবাচক খবর। এবং আমরা জানি, আপনারাও দেখছেন যে কিছুদিন ধরে বলতে 5ই আগস্টের পরে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হচ্ছে বা পত্রিকায় আসছে, আগে তো সেটি নিষেধাজ্ঞার মধ্যে ছিল। তো মানুষজন অনেকটা আশা করছেন যে উনি যথেষ্ট পরিণত রাজনীতিবিদের মতো কথা বলছেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। আপনার একটা 5ই আগস্টের পরে মানে একটি জিনিস যদি আপনি এরকমভাবে দেখেন যে বিএনপি গত 15-17 বছর যাবৎ নির্যাতিত সরকারিভাবে এবং আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের দ্বারা। তো তারা অনেকেই বাড়িতে থাকতে পারেনি, কারো ঘর সংসার পর্যন্ত ভেঙে গেছে। কেউ এলাকায় হয়তো উপজেলা চেয়ারম্যান ছিল, ঢাকায় এসে মোটরসাইকেল চালায়, রাইট যেটি আর কি আপনার অ্যাপসের মাধ্যমে, বিভৎস অবস্থা এক একজনের। তো সেইখানে এবং দলটাও খুব বিরাট এবং তার নেতাকর্মী একেবারে প্রত্যেকটা গ্রামে আছে। তো যখনই আওয়ামী লীগের বিদায় ধরেই নিয়েছে যে তারা আমরা মুক্ত, সেই মুক্ত উত্তেজনায় কোনো ক্ষেত্রে কোনো একটা দখল বা কোনো একটা রাগ বিদ্বেষ থেকে কারো গায়ে হাত দেওয়া, এরকম টুকটাক ঘটনা কিন্তু ঘটেছে, একদম ঘটেনি তা না। এবং ডে 1 থেকে তারেক রহমানকে আমরা লক্ষ্য করেছি যে খুব কঠিনভাবে ব্যবস্থা নিয়েছে, দল থেকে বহিষ্কার করা, তারপর আইনের হাতে তুলে দেওয়া, এরকম একাধিক ঘটনা ঘটেছে। এরকম যদি কঠোর না হতো হয়তোবা আরও বেশি কিছু ঘটতে পারতো আর কি। তো যথেষ্ট রকমের কনসাস তারা রয়েছে, কিন্তু আমার মনে হয় যে আরও থাকা উচিত, কারণ স্থানীয় পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে হাইকোর্টের মতো একটি জায়গা যেটি আমাদের ইতিহাসে বোধহয় খুঁজলে, বাংলাদেশের ইতিহাসে ওখানে ঘটেছে, অনেক কিছুই ঘটেছে। এরকম ঘটনা কি এরকম আছে আপনার বিএনপির শাসন আমলে 2001 থেকে 2006 সরকারের সময়, ওই সময় একটা ঘটনাকে কেন্দ্র করে আইন প্রতিমন্ত্রীর গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। চিফ জাস্টিসের দরজায় আইনজীবীরা লাথি দিয়েছে, ভাঙচুর করেছে। এরকম ঘটনা নতুন না, ঘটনা আছে। কিন্তু যেখানে সারা বাংলাদেশ 5ই আগস্টের পরে প্রত্যাশা করছে যে একটি বৈষম্যহীন সুন্দর দেশ হবে আমাদের কাঙ্ক্ষিত দেশ, গর্বে সবাই মিলে,
সেইখানে যখন এই সর্বোচ্চ আদালতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে যে তুমি কে বা এই জায়গায় কার কি কাজ, এই ঘটনাকে কেন্দ্র করে যদি এরকম একটা মারামারি ঘটে, তো সামনে তো আরো অনেক বড় ইস্যু রয়েছে, অনেক কিছুই আছে যে ঐক্যমতে পৌঁছার জন্য অপেক্ষা করছে, যেগুলো টেবিলে বসে তর্কের মাধ্যমে হয়তো সমাধান হবে। কিন্তু এরকম সামান্য বিষয়ে যদি হাত পা চালানোর প্র্যাকটিস হয় তাহলে তো ভয়াবহ অবস্থার সামনে বিরাজ এই বিষয়টি নিয়ে ফয়েজ আহমদ আপনার কাছ থেকেও একটু মতামত নেই। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন, এবং যে প্রশ্নটি আরেকটি বিষয়, সুচিকিৎসার দাবিতে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাওয়ের মতো কর্মসূচি আসলে দেখতে হয়েছে। দুঃখিত, আমি কর্মসূচি শব্দটি আসলে ব্যবহার করে ফেলেছি। বাড়ি ঘেরাওয়ের মতো অবস্থা আমরা দেখেছি, সেটি খুবই অ্যালার্মিং ছিল। ওকে, প্রথম কথা হচ্ছে আপনাদের সহকর্মী, আমারও সহকর্মী, আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন। হাইকোর্টে উনি একটি রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, এটা খুবই দুঃখজনক এবং ইতিবাচক দিক। ভাই যেটা বলছিলেন যে ওই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে বলেছে। তো এটার সঙ্গে মানে খুব প্রসঙ্গক্রমে, মানে এটা না বলে পারছি না আর কি, যে আজকে বিএনপি নেতাকর্মীর হাতে যখন একজন সাংবাদিক আহত হয়েছে, তখন আমার মনে পড়ছে আমি 2010 সালে সম্ভবত এপ্রিল মাসে আমি ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছিলাম আমার সাংবাদিকতার সময়ে। সে সময় কেউ আমাকে ফোন করেনি। তো জাভেদ আমার থেকে লাকি, যে জাভেদকে অন্তত যারা যেই দল দায়িত্বশীল ভূমিকা তারা দেখিয়েছে। তো এটা এমনি নিন্দনীয়। সাংবাদিকদের তার পেশাগত কাজে সহযোগিতা করা সকল রাজনৈতিক কর্মীর দায়িত্ব। এই রাজনৈতিক কর্মীদেরকে ভুলে গেলে চলবে না। গত 16 বছরেও ব্যাপক সীমাবদ্ধতার মধ্যেও যে তাদের বিরোধী রাজনৈতিক মত যেন টিকে থাকে, সেজন্য গণমাধ্যমগুলির সামান্যতম হলেও ভূমিকা আছে। গড়পড়তায় শুধুমাত্র নিজেদের সুবিধা যতটুকু ততটুকু নেয়া আর বাদ বাকিটুকু বদনাম করা, এই প্রবণতা থেকে বের হয়ে আসতো। আর আপনি জুলাই অভ্যুত্থানে আহত যারা, তারা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েছিলেন, বেশ কয়েকবার রাজপথে নামতে দেখেছি। আমরা দেখেছি। এটা বিষয়টা মানে একটু লম্বা করে আপনাকে বলতে হবে, তারপরে যতটুকু ছোট করে বলা যায় আমি চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে যে ওখানে আসলে চিকিৎসা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না তেমন একটা। মূল অসুবিধা যেটা হচ্ছে যে আহত যারা আছেন তারা তাদের ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তিত, অর্থাৎ পুনর্বাসনের বিষয়টা নিয়ে চিন্তিত। আবার সেই বিষয়টায় সরকার অত্যন্ত যত্নবান, যাতে সরকারের দিক থেকে একটা বক্তব্য পরিষ্কার, এই আহতদের বা নিহতের পরিবারদের পুনর্বাসনের বিষয়ে ভবিষ্যতে জীবনে কখনো যেন তারা কোনো আর্থিক সংকটে না পড়ে, সেই ব্যবস্থা সরকার। এই বার্তাটা তাদের কাছে কি পৌঁছাচ্ছে? এখন বলছি আমি, সেই ব্যবস্থাটা সরকার করবে। সরকারের কনসার্ন হচ্ছে যে এই মানুষগুলি তাদের ভবিষ্যৎ জীবনে শুধু আর্থিক নিরাপত্তাই তো শুধু নিরাপত্তা নয়, যেই মানুষটা আগে যে প্রফেশনে ছিল সেই প্রফেশনটা কি সে ভবিষ্যতে চালিয়ে যেতে পারবে কিনা, তার সেই শারীরিক সক্ষমতা আছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। যদি না থাকে তাহলে সে কি করতে ভালোবাসে, সেই জায়গায় সে যেন ব্যস্ত থাকে, সেটা তার মানি আর্নিং এর জন্য নয়, সেটা তার জীবনটাকে সে উপভোগ যেন করতে পারে, সেজন্য এই এতটা ইতিবাচকভাবে সরকার ভাবছে। এখন সংকটটা কোথায়? মূল সংকটটা হচ্ছে যে অনেকগুলি আমাদের এই যোদ্ধারা অনেকজনই মোটামুটি সুস্থ বাসায় যাওয়ার মতো আছেন, কিন্তু এই যে তার মনে ভয়, এই ভয়ের কারণে বাসায় যাচ্ছেন না। আমি চলে গেলে কি আমাকে ভুলে যেতে পারে, এরকম কোনো টেনশন? হ্যাঁ, ভুলে যায় কিনা। এখন মেডিকেলের ভাষায় এখানে একটা টার্ম আছে আসলে, যেই টার্মটা মানে অর্থাৎ যেই প্রবলেমটা, সেটা হচ্ছে এটা এক ধরনের মেন্টাল হেলথের সাপোর্ট দরকার হয়, ট্রমাটাইজ হয়ে আছে, একটা ট্রমাটাইজ অবস্থা আছে, এটা সিরিয়াস কাউন্সিলিং এর দরকার হয়। আনফরচুনেটলি বাংলাদেশের এই বিপুল সংখ্যক মানুষকে এই মেন্টাল হেলথের সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটিটা নেই, এটা অস্বীকার করা যাবে না। আবার মেন্টাল হেলথের সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের মানুষদেরও সবারই আমাদের এক ধরনের, আমরাও প্রস্তুত না। আমরা মনে করি সাইকোলজিক্যাল কাউন্সিলিং মানে কি আবার আমাকে পাগলের চিকিৎসা করছে কিনা, একটা রিস্ক আছে এখানে, একটু ব্যালেন্স করতে হয়। এটা যেমন একটা দিক। এই আহতদের মধ্যে কারো কারো ধারণা হচ্ছে আমার মনে হয় আরও উন্নত চিকিৎসা করলে আমি আরও সুস্থ হয়ে যেতে পারি, সরকার বুঝি করছে না। এটা তার জায়গা থেকে যৌক্তিক। প্রত্যেকটা পেশেন্ট মনে করে ডাক্তার বুঝি আমাকে ভালোভাবে দেখছে না। তো এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে 30 জন আহতকে বিদেশে পাঠিয়েছে। সিঙ্গাপুরে, ব্যাংককে তারা ট্রিটমেন্ট নিচ্ছে, এবং ইউএসএ থেকে এবং সিঙ্গাপুর থেকে ডাক্তাররা এসে তাদেরকে দেখে গেছে। এই যারা ডাক্তাররা দেখে গেছেন তারা অল্প কয়েকজন, 2-3 জনের বিষয়ে বলছেন যে এদেরকে আরেকটু উন্নত চিকিৎসা দরকার, বিদেশে হইতে পারে, এখানেও উন্নত ব্যবস্থা করা যেতে পারে। এবং যারা আসলে চিকিৎসা নিচ্ছেন তারাও বলেছেন যে আমাদের সঙ্গে খুব বেশি তফাৎ নেই, এখানে প্রোটোকলটা সেম। সুতরাং
এই যে আপনি তাহলে বুঝতে পারছেন, একটা সংকট হলে চিকিৎসা নিয়ে কোনো ঝামেলা নেই, পুনর্বাসন, এবার পুনর্বাসন আহতের তালিকা, এইটা কেন দীর্ঘসূত্রিতা হচ্ছে? এটা সত্য আরো দ্রুত হলে ভালো হতো, কিন্তু দীর্ঘসূত্রিতার কিছু যৌক্তিক কারণও আছে। মানে এই তালিকায় সেটি যেন কি তাদেরকে ইনসিকিউরিটি এই ফিলটা তালিকায় করাচ্ছে? যেন ভুলভাল কেউ ঢুকে না যায়। সুযোগ না নেয় কেউ, ইতিমধ্যে এরকম ভাবতেছেন? আমরা একটা ঘটনা দেখেছি, ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন কিছু শিক্ষার্থীকে কিছু আর্থিক সহযোগিতা দিয়েছে, সেখানে ছাত্রলীগের একজন নেতা যে 5 তারিখে আহত হয়েছে তিনিও সেই টাকাটা নিয়ে নিয়েছে। সেই ঘটনাটি আমরা সো দেখেছি। ওইটা এড়ানোর জন্য একটু সতর্ক থাকতে হচ্ছে। ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে যারা আহত আছে তাদেরকে সরকারের দিক থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বারবার, ওই দিনও বোঝানো হয়েছে। তো আশা করি তারা মোটামুটি বুঝে থাকবেন এবং তাদের কাজগুলি সঠিকভাবেই হবে, এটা নিয়ে মানে উদ্বেগের আসলে কিছু নেই। সরকারি কাজে যে দেরি হয় সেই রকমই কি হচ্ছে আসলে? সেরকম আন্তরিকতার অভাব নাই, আমি এই কথা কিন্তু কাজে দেরি হচ্ছে। সরকারি কাজে বলছিলাম যে তারা কিন্তু কয়েকবার রাস্তায় নেমে এসেছে, তারা হ্যাঁ। রাত্রেবেলা তারা ইনসিকিউরিটি ফিল থেকে হোক যেখান থেকে হোক তারা সন্তুষ্ট নয়, বা তারা মনে করছে যে তাদের যেটা প্রাপ্য তারা সেটা আসলে বুঝে পাচ্ছে না। সেজন্য কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের যে ঘেরাও যে অবস্থাটি দেখলাম সেটি আসলে আমাদেরকে দেখতে হয়েছে। না, মানে আপনার কথা বোঝা গেল যে আন্তরিকতার অভাব নো নাই। নো নো, তাহলে কি, আন্তরিকতার অভাব না, শুধু আপনাকে ঘাটতিটা আরেকটা কি- জিনিস বলি, তারা যে 7 দফা দাবি নিয়ে এসেছে, জি, সেই 7 দফা দাবিগুলির অলমোস্ট প্রত্যেকটাই অ্যাড্রেসড। দুই একটাতে তাদের যেমন একটা আছে ক্যাটাগরি করা, যে এই ধরনের আহত হয়েছে তাকে এই ক্যাটাগরি, আরেকজন আরেক ধরনের আহত তাকে বি ক্যাটাগরি, সেই হিসেবে কম্পেনসেশনটা ঠিক করা। এই জায়গায় তাদের কিছু আপত্তি আছে, সরকারের দিক থেকে বলা হয়েছে তাদের আপত্তি শুনে সেটাকে রিভাইজ করা হবে, অসুবিধা নেই। আর যেমন বিচারের দাবি করা হচ্ছে, এটা তো চলমান প্রক্রিয়া। জনাব ইলিয়াস হোসেন, আপনার কাছে আসি। আমরা বিভিন্ন সংকট নিয়ে আসলে কথা বলছিলাম, সেখানে নানান আশঙ্কার কথা আমরা দেখছিলাম। সেখান থেকে যদি আজকের দিনের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলতে চাই, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন আজকে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। নানান বিষয় সেখানে প্রস্তাব করা হয়েছে। এই সংস্কার প্রতিবেদনগুলো নিয়ে ঐকমত্য কমিশন হবে, আমরা এমনটা জানি। সবাই মিলে ঠিক করা হবে আসলে কি করা হবে, সে ধরনের নানান বিষয় আছে। একটি বিষয় সেটি হচ্ছে যে পুরো দেশকে পুরাতন 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা হবে যাতে ঢাকার উপরে চাপটা কমে এবং জনগণ তাদের সুযোগ সুবিধাগুলো আরও ভালো করে তাদের সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারে। প্রদেশভিত্তিক প্রশাসনে আপনার কাছে কি মনে হয়, জনগণ তাদের সুযোগ সুবিধাগুলো কি আরও ভালোভাবে তারা পাবে? আপনার মন্তব্যটা কেমন, এই বিষয়টি নিয়ে আপনার ধারণা কেমন? না, নিঃসন্দেহে ভালো চিন্তা আর কি। যারা এটা এতদিন খেটে খুঁটে এই সংস্কারের পরিকল্পনাগুলো করলেন, সুপারিশমালাগুলো তৈরি করলেন, তারা এক একজন আমলা হিসেবে বা যার যার পেশায় খুবই এফিশিয়েন্ট ছিলেন। তাদের দেশের বাইরে অভিজ্ঞতা আছে প্রশাসনের বা দেশের শাসন ব্যবস্থাকে সুষম করার ক্ষেত্রে তাদের অনেক নলেজ আছে, সেই আলোকে তারা এটা করেছে। কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশ এমন একটা দেশ, যেমন আপনি খুব যুক্তরাষ্ট্র বা কানাডা বা ইউকে থেকে খুব একটা ভালো জিনিস নিয়ে আসলেন, বাংলাদেশে কিছুদিন পরে ওইটা চলতে চায় না। তো এটা কি জলবায়ুর সমস্যা নাকি মানুষের বিহেভিয়ারের সমস্যা, এটা কিছু ঘটে যায়। তো আমি এর আগেও অতীতে দেখেছি যে ভালো জিনিস ইন্ট্রোডিউস করার সময় যে কোনো নতুনের বিষয়ে মানুষের একটা অনীহা থাকে, এটা বাংলাদেশের মানুষের মধ্যে আরও বেশি, এবং যে কোনো ইস্যুতে খুব সাউন্ড, যে কোনো সময়ে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে বা অস্বীকার করতে পারে, এরকম একটা বিষয় নিয়ে থাকে। তো 4টি প্রদেশে ভাগ করা বাংলাদেশকে, এটি এখন উন্নত রাষ্ট্রের কথা বলেন বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলেন, এই ব্যবস্থা আছে। কিন্তু এর সাথে আমাদের যেটা সমস্যা আমি মনে করি সেটা হচ্ছে যে লোক সংখ্যা এত বেশি, এই কারণেই আমাদের যে ভাগ করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা এরকম একটা চিন্তাভাবনা হয়তো তাদের মাথায় আসছে। কিন্তু দেশটা আবার এত ছোট যে চাইলেই এখান থেকে আপনি যদি যানজট না থাকে, এই দেশ চক্কর দিতে খুব একটা বেশি সময় লাগবে না। যে যানজট সিস্টেমটা যদি থাকতো, আসলে সিস্টেম নাই। ফলে এই যে ভালো চিন্তা থেকে ওনারা এটি তৈরি করলেন, এইটার বাস্তবায়ন নিয়ে আমার একটু শঙ্কা আছে। যে এই ধরেন এই সরকারের 4-5 দিন বাকি আছে, হয়তো 6 মাস পূর্ণ হবে। এই সরকার যারা চালাচ্ছেন, এমন একজন এই ক্যাপ্টেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা বিশ্বে সে সমাদৃত লোক এবং কি অভিজ্ঞ এবং নিজে খুব কর্মঠ। এই বয়সে তাকে যে স্পিডে হাঁটতে দেখি, মিটিং করতে দেখি, অসাধারণ তার নিজের ব্যক্তিত্ব। কিন্তু তার পুরো টিম নিয়ে কিন্তু অতটা আশাবাদী মানুষ হতে পারে না। মাঝে মাঝে এরকম কথা শুনি যে ক্লাস 1 একজন ক্যাপ্টেন, কিন্তু টিমটা নানান ধরনের পারফরমেন্স করে, এরকম মিলেমিশে একটা টিম হয়েছে। বিশেষ করে বলা হয় যে উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যে সমন্বয়ের কোথাও কোনো ঘাটতি দেখা যায় কিনা, এই ধরনের নানান প্রশ্ন, এই ধরনের সমালোচনা আছে। এর মধ্যেও তারা চেষ্টা করে যাচ্ছে আর কি। তো যদি এরকম হতো, যেমন এখন পর্যন্ত একটা সামান্য অটো রিক্সা এই রাজপথ থেকে সরানো যায়নি,
তারপরে দাবি দাবার শহর হয়ে গেছে ঢাকা শহর, যে যেখানে যেখানে যখন তখন ইচ্ছা নেমে পড়া এবং যায়। আমরা দাবি দেওয়া ছাড়া দুটো দিন পার করতে পেরেছি এরকম আসলে এইগুলো নিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে হয়তো বা আরো একটু কঠোর হওয়া হলে ভালো হতো, বা কেন বা ওনারা আরো স্ট্রিক্টলি প্রশাসন চালাচ্ছে না, রুটিন ওয়ার্ক যেটি বাজারে সিন্ডিকেট ভাঙা হয় নাই এখনো, দাম জিনিসপত্রের দাম নাগালের বাইরে, এরকম নানান ধরনের সমালোচনা আছে। তো ওই কারণেই বলছি যে এই যে সুদূর প্রসারী যে পরিকল্পনা, একটি 4টি প্রদেশ করা এবং এটি বাস্তবায়ন করা, এবং আপনি জানেন যে বাংলাদেশের আমলাতন্ত্র নিয়ে নানান সমালোচনা আছে যে এরা একটা লাল ফিতার দৌরাত্ম, এক টেবিল থেকে আরেক টেবিলে যেতেই 2-1 দিন লাগিয়ে দেয়। তো আমরা তো সুন্দর সুন্দর পরিকল্পনা করলাম ঠিকই, কিন্তু এটা বাস্তবায়ন করবো কাদের দ্বারা? তারা কি তৈরি আছে? আমরা যে 4টি প্রদেশগুলি, এখনো তো আমাদের বিভাগ আছে কয়েকটি, তো বিভাগওয়ারি যে সমস্ত সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছার কথা সেটা কি পৌঁছে? আমরা তো জানি যে একটা চিঠি ড্রাফট করতে কোনো কোনো সময় 2-3 দিন লেগে যায় আমলাদের। তো এত ভালো পরিকল্পনা চিন্তা ভাবনা যদি বাস্তবায়নের জন্য খুব বৈজ্ঞানিক মতে কোনো পরিকল্পনা না থাকে, তাহলে হয়তো মার খেতে পারে এত সুন্দর পরিকল্পনার কথা। জনাব ফয়েজ আহমদ, ইলিয়াস হোসেনের প্রশ্ন থেকে আপনার কাছে একটু জানতে চাই যে আরও স্ট্রিক্ট হবার সুযোগ কি আসলে সরকারের ছিল আপনার কাছে, সেটি কি মনে হয়? এবং এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সংস্কারের যে বিষয়গুলো, যদি আমাদের যে বিভাগগুলো আছে সেগুলোকেই সংস্কার করে সেটিও করা যায় কিনা, সেরকম মানে বিশেষ কি সুবিধা পেতে যাচ্ছে প্রদেশভিত্তিক প্রশাসনে? না দেখুন, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এখন আছে, আর একটা প্রাদেশিক সরকারের কথা বল, প্রদেশ হিসেবে সেখানে প্রাদেশিক সরকার হবে, সেটা একটা ডিফারেন্ট। এটা হচ্ছে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলি এসেছে তার মধ্যে একটি। আপনি দেখুন আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকাকে আরো বড় করার, মহানগর সরকার গঠন একটা করার মহানগর প্রস্তাবনা সরকার করছে। মানে আমরা তো এটা ফিল করি না আসলে। মানে আমি যদি সরকারের সঙ্গে আছি, এই জিনিসটা বাদ দিয়ে আমি চিন্তা করি এই শহরে তো আমি আপনি সবাই বাসিন্দা, এই শহরটা তো আসলে মানে ওভারলোডেড, এটা বোঝাই যাচ্ছে। আবার আমরা শহর ছাড়ছিও না, শহরের প্রতি অভিশাপ আমাদের অনেক, ত্যক্ত বিরক্ত, কিন্তু রুটি রুচির কারণে আমরা এই শহরেই থেকে যাচ্ছি নানানভাবে। তো শহরটাকে আরেকটু যদি বড় করা যায়, সেটার কি হইতে পারে, সে এক ধরনের একটা প্রস্তাবনা এসেছে। অনেক ধরনের বিষয় আসে এখানে, ধরেন সরকারি চাকরিতে আন্তঃক্যাডারের বিষয় নিয়ে এসেছে। আপনি দেখুন এই যে বাংলাদেশের মানুষের জমি জমা সংক্রান্ত কত কত অভিযোগ, কত কত মামলা মোকদ্দমা, এটা নিয়ে শেষ নাই। তো দেখা যায় এটা একটা মানে সাব রেজিস্ট্রি অফিস হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে, অথচ জিনিসটা হচ্ছে ভূমি রিলেটেড, এটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে না। এই জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াতে হচ্ছে। সুতরাং এই যে প্রস্তাব করেছে যে সাব রেজিস্ট্রি অফিসটাকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হোক। আপনি দেখুন আমাদের যে বিয়ে করায় যে কাজী সাহেব নিকানামা, আইন মন্ত্রণালয়, এটা আইন মন্ত্রণালয়ের অধীনে, কোনো ধর্ম মন্ত্রণালয় গেলে ভালো হতো হয়তো। ওটাকে এখন এই বিষয়টাকে আসলে কোনো মন্ত্রণালয়ের অধীনে এভাবে কি দরকার আছে কিনা, এখন ওনারা বলছে এটা ডিসি সাহেবের অধীনেই নিয়ে যাওয়া যায়, জেলায় জেলায়। সো এই যে কাজ, মানে আপনি দেখেন একজন লোক কাজীর একটা লাইসেন্স পাওয়ার জন্য সচিবালয় এসে আইন মন্ত্রণালয়ে বসে থাকে, ধর্ণা দেয়, কোনো দরকার নেই তো, এটা ডিসি সাহেবের অধীনে হবে। এগুলি তো এই সেবাগুলিকে তৃণমূলে নিয়ে যেতে হবে, এটার একটা প্রক্রিয়া। সুতরাং এই যে মানে এই সংস্কারের যে প্রস্তাবগুলি, এগুলি এক একটা প্রস্তাব করা হচ্ছে যে এর কোনো কোনো প্রস্তাব ইমিডিয়েটলি বাস্তবায়নযোগ্য, ইমিডিয়েটলি। ধরেন দুর্নীতি দমন কমিশনে এমন কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে, সেজন্য কাউকে জিজ্ঞেস করা দরকার নেই, দুদককে দিয়ে দিলে ওরা নিজেরাই বাস্তবায়ন করে ফেলতে হবে, কোনো আইন সংশোধন করতে হবে না, কোনো বিধিমালা সংশোধন করতে হবে না, কোনো সংবিধান সংশোধন করতে হবে না, হয় না। আপনি দেখেন আমাদের এখানে বিনিয়োগ নিয়ে, বিদেশি বিনিয়োগ নিয়ে বহু কথা হয়। বিনিয়োগকারী যারা আসে তাদের বড় অভিযোগ কি থাকে জানেন, যে আপনাদের আমার একবার ইনভেস্টমেন্ট বোর্ডে যাওয়া লাগে, আরেকবার বিনিয়োগ এই জায়গায় যাওয়া লাগে, একটা এক মিনিস্ট্রি এক এক অথরিটি। সরকার চেষ্টা করছে এটাকে একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো করা, সবগুলিকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা। আমার মনে হয় যেই প্রস্তাবগুলি এসেছে এখানে, হ্যাঁ অনেকগুলি বিষয় আছে, আইন সংশোধনের ব্যাপার আছে, অনেকগুলি বিষয় আছে যে রাজনৈতিকভাবে ঐক্যমত্যের ব্যাপার আছে, কিন্তু এখানে প্রচুর সংস্কারের প্রস্তাব আছে যেগুলি আমাদের রাজনৈতিক দলগুলি, যে কোনো রাজনৈতিক দল এই দেশের নাগরিক হিসেবে এমনিতেই মনে করে এটা দরকার। এরকম অনেক, এটা খুব ইতিবাচক একটা দিক, এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে। আপনি হয়তো এই সরকারের, আপনি যেটা বলছিলেন সরকারের 6 মাস হবে, 8 তারিখ একটা পরিকল্পনা আছে, 8 তারিখ হয়তো সবগুলি সংস্কার কমিশনের একসঙ্গে সবগুলি প্রতিবেদন, পুরো প্রতিবেদনটা আমরা এখন যেটা হয়েছে যে সংস্কার প্রতিবেদনগুলি আংশিক জমা হয়েছে এবং সামারিটা আমরা পাবলিক করে দিয়েছি ইন দ্য মিন টাইম। তো 8 তারিখ হয়তো পুরো প্রতিবেদনগুলি পাবলিক হয়ে যাবে, দেশের মানুষ সেগুলি পড়ুক,
সেগুলি দেখুক যে আমার কি দরকার। এরপরে কি ঐকমত্য কমিশনের কথা যেটি আসলে বলছিলাম, এরপরে কি সেটি সব দলের মতামত নিয়ে সেরকম কিছু হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, সেটা তো অলরেডি ঘোষণা হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন বলে একটা কমিশন গঠিত হয়েছে। সেই কমিশনের চিফ অ্যাডভাইজার, ওনার সঙ্গে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বা এটা ভাইস প্রেসিডেন্ট হিসেবে, ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন হচ্ছে প্রফেসর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের চিফ ছিলেন। সো এই ওনারা বেসিক্যালি, বা অন্যান্য সংস্কার কমিশনগুলির চিফ যারা আছেন ওনারাও এই কমিশনে থাকবে। তো এই কমিশনের মূল কাজই হলো বেসিক্যালি যে সংস্কার প্রস্তাবগুলি আসা, তারা ইতিমধ্যে বেশ কিছু কাজ হয়েছে, যেটা হচ্ছে যে কোনটা কত মেয়াদে আসলে সংস্কার করা সম্ভব, কোনটা এখনই করা সম্ভব, কোনটা করার জন্য রাজনৈতিক দলগুলির মত আসার পরে নির্বাচিত সরকার মানে একটা নির্বাচিত সরকার করবে, সংসদে নিয়ে করবে, এই ধরনের নানান ক্রাইটেরিয়া সেট করা হয়েছে ইতিমধ্যে। তো এইগুলি নিয়ে বসে খুব দ্রুতই, এটা মানে চলতি মাসের মাঝামাঝিতেই আমরা ধারণা করছি যে এই ঐকমত্য কমিশন তার যাত্রা শুরু করবে, এবং তারপরেই হচ্ছে এই জায়গাটা মানে প্রতিনিয়ত ভিজিবল হওয়া শুরু করবে আশা করা যায়। একটু নির্বাচন নিয়ে যদি কথা বলতে চাই, আমার শিরোনামে আমি বলছিলাম যে সংস্কারের অজুহাতে সবকিছু দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কিনা দেখতে হবে, এমনটা বলেছেন তারেক রহমান। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের একটি বক্তব্য থেকেও এরকম একটি আভাস তিনি দেবার চেষ্টা করেছিলেন যে আমরা পরিষ্কার করতে চাই, সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকারের হকদার। নির্বাচন নিয়ে নানা ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, এরকম বক্তব্যগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে আসছে। কেননা এখন পর্যন্ত তারা বলছেন যে এখন পর্যন্ত কোনটি আসলে অতি প্রয়োজনীয় সংস্কার, কোনটি এই সরকার সম্পূর্ণ করে যাবে, সেই বিষয়গুলি পরিষ্কার হয়নি। আপনার কাছে কি মনে হয় নির্বাচনকে টার্গেট করে যদি আমরা চিন্তা করি তাহলে এই অতি প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করতে কতটুকু সময় লাগবে? পরিষ্কার হয়নি, আমি আপনার সঙ্গে একমত, কারণ এখন পর্যন্ত সবাই বসেনি। পরিষ্কার হতে হলে সবাইকে বসতে হবে, সবাইকে দেখতে হবে। এখন না, বসতে তো চাচ্ছে, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। এখন আপনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলছিলেন যে সংস্কার নিয়ে যদি দীর্ঘায়িত করার চেষ্টা কিনা ধূম্রজাল, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা বলছিলেন যে ওনারা নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কার হালকা আভাস আপনি মনে করছেন আছে, যেটা বক্তব্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি এখানে কোনো খারাপ কিছু দেখি না। কেন দেখি না জানেন? যে এই দলগুলি তো এর আগে প্রতারিত হয়েছে। 1-11 এরকম একটা স্বল্পমেয়াদী সরকার আসার কথা ছিল, তারা এসেছে, পরে করেনি। এখন তো আসলে এরা মানে এই দলগুলির তো চুন খেয়ে মুখ পোড়া, দইকেও ভয় লাগতেই পারে, এই ভয়টা অস্বাভাবিক না, এটা তাদের থাকবে। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে, যারা ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে তৎপর আছে, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মধ্যে প্রতিনিয়ত ব্যস্ত আছে। আপনি 1-11 সময় তো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না। আপনি 8 তারিখের পর থেকে দেখেন, 8 আগস্টের পর থেকে বলছি, যেই পরিমাণ রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দলগুলি করেছে, গত 16 বছর তো তা করতে পারে নাই। সুতরাং এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওনাদের সঙ্গে ওনাদের অনেক সময় রাজনৈতিক বক্তব্য তো, ওনাদের ভোটার আছে, ওনাদের কর্মী আছে, সবাইকে তো একটু চাঙ্গা রাখতে হবে, অনেক বিষয় আছে, কিন্তু সরকারের সঙ্গে কোনো। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন। সংস্কার কার্যক্রম আসলে কেমন সময়ের মধ্যে শেষ করা উচিত বলে আপনি মনে করছেন? সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সংস্কার, যে প্রশ্নটি জনাব ফয়েজ আহমেদের কাছে আমি করছিলাম, আপনার কাছে কি মনে হয় যদি নির্বাচনের দিকে এটা আসলে নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ড নেই তো আপনার। আমরা ওই যে একটু আগে ফয়েজ যে কথাটা বললো, আমিও তার সাথে খুবই একমত যে 1-11 যে ক্যারটেকার গভর্নমেন্ট এসেছিল এবং 3 মাস কি 6 মাসে নির্বাচন দিয়ে চলে যাবে বলে 2 বছর, সেই অভিজ্ঞতা যেহেতু আছে রাজনৈতিক দলগুলোর, সেক্ষেত্রে তাদের সন্দেহ বা রাজনৈতিক দলগুলো যে সন্দেহ করবে এটাও তার কাজের মধ্যেরই একটা অংশ। যে তারা ধরেন সরকার একটি চুক্তি করতে যাচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলো সন্দেহ করবে যে এটা কি আমাদের পাল্লা ভারী হচ্ছে নাকি বিদেশি স্বার্থ দেখা হচ্ছে। একটি ক্রিয়াশীল রাজনৈতিক দলের এগুলো দোষের কিছু না, এগুলো কর্মকাণ্ড তার থাকবেই। আর একটি কথা যেটি বিএনপি বা অন্য দলগুলো জোরে সোরে বলার চেষ্টা করতেছে যে এখন যারা সংস্কার করতেছে তারা তো একটি অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছে, তাদেরকে আসলে এই ম্যান্ডেটটা কে দিবে? তো তাদেরকে পরবর্তীতে তো সংসদেই এটি রেটিফাই করতে হবে। তো সেক্ষেত্রে কি এটা বেটার না যে একটি নির্বাচন, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে সংস্কারটুকু দরকার সেটুকু যদি এই সরকার করে দেয়, তাহলে যারা ক্ষমতায় আসবে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে তারা যে কোনো সংস্কারই দীর্ঘমেয়াদী লাগুক বা স্বল্পমেয়াদী লাগুক তারা করতে পারে। এটা তাদের পক্ষের যুক্তি এবং তাদের প্রত্যাশা এরকম। তো এটিও তো আমার মনে হয় যে সরকার নেগেটিভলি দেখবে না। সরকার চাইবে যে তার কাছে হাতে যে ফাইলগুলো রয়েছে সেও যে বিদায় নেবে তার আগে তার যে ভালো কর্মকাণ্ড মানুষ যাতে বলে যে ওনারা এসে এই পদগুলো খুলে দিয়ে গেছে। যেমন আপনি একটা কথা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, 1-11 সরকারের নিয়ে প্রথম 3 মাসে মানুষজনের কিন্তু প্রচণ্ড উৎসাহ উচ্ছ্বাস ছিল।
এরপরে যখন একটু একটু দেখা গেল যে অন্যদের মতোই আচরণ করতেছে বা যারা দায়িত্বশীল লোক তারা ঠিক স্বজনপ্রীতির বাইরে যেতে পারছে না, তখন কিন্তু শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে সমালোচনা। কিন্তু এরপরও বিচার বিভাগ পৃথকীকরণের যে কাজটা ওই সময় তারা করে দিয়ে গেছিল, সেটা কিন্তু এখনো মানুষ মনে করে যে এটি রাজনৈতিক সরকার বেশিরভাগ রাজনৈতিক দলের এখনকার বক্তব্যের প্রেক্ষিতে যদি বলতে চাই, তারা চাচ্ছে যে এবছরের শেষ নাগাদ হলেও যাতে নির্বাচনটি হয়। জনাব ইলিয়াস হোসেন, ছোট করে এই অংশে খুব কম সময় আমাদের হাতে, যে প্রশ্নটি করছিলাম যে ডিসেম্বরে যদি আমরা নির্বাচন টার্গেট করে যদি কথা বলি, যেমনটি রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে, সেক্ষেত্রে এর মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্ভব কিনা শেষ করা? না, সেটা এখন ডিপেন্ড করে। আপনার ধরেন যে আমরা বলছি আগেও যে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী সংস্কার হতে পারে, নির্বাচনের জন্য তো হতেই পারে। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারের আমল যখন ছিল, তারা কিন্তু একটি রাজনৈতিক সরকার ক্ষমতা ছাড়ার পরে 3 মাসের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিতে পারত। এবার যেটি পার্থক্য হবে যে একটি ফ্যাসিস্ট সরকার 1.5 দশক ক্ষমতায় ছিল, সে নির্বাচন আয়োজন করার জন্য যারা সংশ্লিষ্ট থাকে তাদের সবার খোলনলচে সে পাল্টে দিয়ে গেছে এবং একটি দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিল নির্বাচন কমিশনকে। সেই কারণে সময় একটু বেশি লাগবে। তো সেই বেশিটা কত বেশি? আমার ধারণা যে আগামী 6 মাসের মধ্যে টার্গেট করলে পরেও সেগুলো হয়তো সম্ভব হয়ে যাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার করা, প্রশাসনেরও সংস্কার লাগবে। আর এর সাথে যদি একেবারে কম সময়, ধন্যবাদ আপনাকে জনাব ফয়েজ আহমেদ। 2022-23-এর তুলনায় গেল বছরের শেষ 4 মাসে অপহরণের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ, সিন্ডিকেট যেটি রোধ করা, সেটি আসলে সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় নয়। সড়কে যে গণপরিবহনের চাঁদাবাজি, সেটি হাত বদল হয়েছে। এরকম পরিস্থিতি যদি ডিসেম্বরে নির্বাচন হয়, এর মধ্যে কি এত সব সংকট নিয়ে সংস্কার সম্ভব কিনা? না, আপনি একেবারে যে বিষয়গুলি বলছিলেন সেগুলির সঙ্গে সংস্কারের আসলে ওইভাবে কোনো সম্পর্ক নেই। কিন্তু এগুলো তো এই সরকারকে নিয়ে আগাতে হবে। রাষ্ট্রের তো অনেকগুলি কম্পোনেন্ট থাকে, সবকটাই এক একভাবে ফাংশন করবে। আপনি ধরেন দ্রব্যমূল্যের সঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনি মিলাতে পারবেন না। দুই ডিপার্টমেন্টের কাজ, কেউ সাফল্য থাকুক বা ব্যর্থতা থাকুক, যার যার। আর সংস্কারের বিষয়টা একদমই ইন্ডিপেন্ডেন্ট সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছিল, তারা তাদের প্রস্তাব দিয়েছে, সেটা রাজনৈতিক দলগুলির সঙ্গে এখন ঐক্যমত্য কমিশন বসে ঠিক করবে, সেটার সঙ্গে ওগুলি তেমন কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা বলছেন যে নির্বাচন যদি সেটা তো আছেই, কিন্তু আপনি যেটা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি দিতে হয়, সেক্ষেত্রে সম্ভব কিনা, যতটুকু সম্ভব হবে ততটুকুই। যদি রাজনৈতিক দলগুলির যতটুকু ঐক্যমত্যে পৌঁছাবে, রাজনৈতিক দলগুলি ঐক্যমত্যের ভিত্তিতে যদি বলে যে না আপনি ডিসেম্বরে করার দরকার নেই, খুব ভালো কাজ হচ্ছে, আপনি জানুয়ারিতে গিয়ে করেন, ফেব্রুয়ারিতে করেন, সেটা তাদের সিদ্ধান্ত। বেসিক্যালি আমি যদি এক কথায় বলি, নির্বাচনটা ঠিক কবে হবে এই সিদ্ধান্তটা যতটা না এখন সরকারের, তার চেয়ে বেশি পলিটিক্যাল পার্টি। অসংখ্য ধন্যবাদ জনাব ফয়েজ আহমদ, অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এটিএন নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।